বাংলাদেশের বিশ্বকাপের গতিপথ কোন দিকে যাবে। একটা গতি হচ্ছে যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে যে দুটা ম্যাচ খেলবে, মানে ইউএস এর পার্ট শেষ করে সেই দুই ম্যাচ খেলার পর বা সেই দুই ম্যাচ খেলার আগে দলটা আসলে কতটুকু কনফিডেন্ট হবে অথবা হিসাবটা মিলাতে পারবে যে তারা সুপার এইটে যেতে পারে। আরেকটা হচ্ছে ওই পার্টিকুলার দুটা ম্যাচ তারা শুধুমাত্র আনুষ্ঠানিকতা রক্ষা করার জন্য খেলতে যাবে, এরপরে আসলে তাদের কোনো কিছু চাওয়া পাওয়া নেই। সবকিছু নির্ধারিত হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের পারফরমেন্স কি হয় সেটার উপর। কেন এই আলোচনা করছি, দেখুন শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে ডিফিটেড হয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে, 100 রানও করতে পারেনি, 80 রানও করতে পারেনি, বড় একটা পরাজয় তারা স্বাদ পেয়েছে। এর আগে প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের মতো দলের কাছে তারা ডিফিটেড হয়েছে। বাংলাদেশের পারফরমেন্সও আপ টু দ্য মার্ক না। বাংলাদেশ ইউএস এর বিপক্ষে জঘন্যভাবে সিরিজ হেরেছে, এরপর বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে হেরেছে। পুরো দলের টপ অর্ডার নিয়ে প্রশ্ন রয়েছে, বোলিং ডিপার্টমেন্ট নিয়ে প্রশ্ন রয়েছে, ইনজুরি ইস্যু নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এই ম্যাচে আমার কাছে মনে হয় এসব প্রশ্ন অনেকটাই অমূলক। কারণটা হচ্ছে ব্যাটেল বিটুইন দ্য টিম বাংলাদেশ এন্ড শ্রীলঙ্কা, এই লড়াইটা একটু অন্য জায়গায় চলে গেছে। বাংলাদেশের 11টা কেমন হতে পারে সেই আলোচনা করার আগে চান্ডিকা হাথুরুসিংহে, যিনি আসলে এক্সপেরিমেন্ট পছন্দ করেন এবং সবশেষ বিশ্বকাপে তিনি অনেক উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট করেছেন, ওপেনিং এ ছাড়া অন্য যে পজিশনস গুলো রয়েছে প্রত্যেকটাতে ওলটপালট করেছেন এবং অনেকে আনসেটেল করেছেন। যারা পারফর্ম করে বিশ্বকাপে গিয়েছিল সেই পার্টিকুলার ক্রিকেটাররাও শেষ পর্যন্ত আসলে তাদের পারফরমেন্সের আলো দেখাতে পারেনি। তাহিদ হৃদয়ের সবচেয়ে বড় একটা এক্সাম্পল। এবারের বিশ্বকাপেও চান্ডিকা হাথুরুসিংহে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ম্যাচ, ফ্রম দ্য ওপেনিং ম্যাচ অফ বাংলাদেশ, সেই ম্যাচ থেকে এক্সপেরিমেন্টে যাচ্ছে এবং এটা একটা বিশাল রদবদল। বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে একটা বিশাল রদবদল তিনি ঘটাতে যাচ্ছেন। এরকম রদবদল আসলে পৃথিবীর ইতিহাসে খুব কম হয়েছে আমার কাছে মনে হয়। দেখুন, ওপেনিং এ কারা নামবেন এই প্রশ্নের উত্তর আমরা অনেকটাই জানি। যদি বড় কোনো চমক না ঘটে তাহলে ওপেনিং এ সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম, দুজন বাঁহাতি ব্যাটার, তারা ব্যাট করতে নামেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। সৌম্য খুব ভালো ফর্মে নেই, আবার খুব খারাপ ফর্মেও নেই। 40+ ইনিংস রয়েছে তানজিদ তামিম, ডেবুর পর থেকে টি-20তে বাংলাদেশের সবচেয়ে কনসিস্টেন্ট টপ অর্ডার ব্যাটার। সো এই দুজন ব্যাটারকে নিয়ে এবং তাদের ওপেনিং স্লট নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই। এরপর থেকে যতগুলো আসলে মানে ব্যাটিং অর্ডারের পজিশনস গুলো রয়েছে প্রত্যেকটায় ফর গিভিং আ চান্স টু ওয়ান অফ দ্য ফেভারিট স্টুডেন্ট অফ চান্ডিকা হাথুরুসিংহে একটা বড় পরিবর্তন আসছে এবং আসতে বাধ্য। নাম্বার 3-তে ইউজুয়ালি ব্যাট করতেন নাজমুল হোসেন শান্ত, নাম্বার 4-এ তাওহিদ হৃদয়, নাম্বার 5-এ সাকিব আল হাসান, নাম্বার 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ। মানে পজিশনটা অনেকটা এরকম ছিল। বাংলাদেশ আজকের এই পার্টিকুলার ম্যাচে নাম্বার 3-তে লিটন কুমার দাসকে প্রেফার করছে। ইয়াস, ডিসপাইট লিটন কুমার দাস তিনি আউট অফ ফর্ম, ডিসপাইট লিটন কুমার দাসের ফর্ম নিয়ে, তার ডেডিকেশন নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, আউট হওয়ার ধরন নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, টেকনিক নিয়ে অনেক ধরনের প্রশ্ন এবং দুর্বলতার ব্যাপারগুলো সামনে চলে এসেছে। লিটন কুমার দাসকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, স্পেশালি দ্য কোচ, হি ওয়ান্টস দ্য লিটন যেন খেলে। সো লিটন যদি এই ম্যাচটায় খেলে, যেহেতু ম্যাচে এখন পর্যন্ত নামেননি, ম্যাচে নামার আগে ওয়ার্ম আপে অনেকে ইনজুর মিজুর হয়ে যায়, লিটন কুমার দাসের যে পজিশনটা যেটা ভাবা হয়েছে, লিটনকে জানানো হয়েছে যে তিনি 3 নম্বরে ব্যাট করবেন। লিটন যদি 3 নম্বরে ব্যাট করেন, 3 নম্বরের ব্যাটার নাজমুল হোসেন শান্তর ব্যাটিং অর্ডার হয়ে যাচ্ছে 4। তাহিদ হৃদয় তিনি ব্যাট করতে নামবেন নাম্বার 5-এ, যেখানটা আসলে সাকিব আল হাসানকে বিসিবি প্রেসিডেন্ট পর্যন্ত প্রেফার করেছিলেন যে সাকিবের ব্যাটিং অর্ডারটা নাম্বার 5-এ হওয়া উচিত। সাকিবের পজিশনে তাহিদ হৃদয় ব্যাট করবেন, সাকিব আল হাসান নাম্বার 6-এ ব্যাট করতে নামবেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ তার ব্যাটিং অর্ডার হচ্ছে নাম্বার 7। মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার 7 আমি যখন বললাম তার মানে হচ্ছে বাংলাদেশ দল দে আর গোয়িং টু প্লে এগেইনস্ট শ্রীলঙ্কা উইথ 7 ব্যাটার্স। এবং এটার পেছনে অনেক কারণ রয়েছে, কারণ বাংলাদেশের যদি আমরা সাম্প্রতিক পারফরমেন্স দেখি তাহলে বাংলাদেশের পারফরমেন্স এত এলোমেলো, এত গুবলেট পাকানো, ব্যাটিং অর্ডারে যারা আসলে বিভিন্ন জায়গায় তাদের রোলটা প্লে করা দরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, সামটাইমস জাকের আলী অনেক এবং তাহিদ হৃদয় ছাড়া বাকি সবাই ফেলিওর। সিচুয়েশন যখন এমন হয়, ঠিক ওই সিচুয়েশনটা আসলে আপনাকে এমন একটা ডিসিশন মেক করতে হচ্ছে যখন আপনার ব্যাটিংটা আরেকটু লম্বা হবে। বাংলাদেশের ব্যাটিং অর্ডার যত লম্বা হবে তত তুলনামূলকভাবে ওই যে 120-22 রানে অল আউট হয়ে যাব, পাওয়ার প্লেতে 3 উইকেট হারাবো, এরপরে প্রেসারে পড়বো, সেই প্রেসার থেকে কিভাবে উত্তরণ ঘটবে সেই প্রশ্নের উত্তরগুলো কিছুটা হলে মেলানো সহজ হয়ে যায়। সো ওই হিসাব করার কারণেই 7 জন ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশ নামবে শ্রীলঙ্কার এগেনস্টে। একটা আলোচনা বা একটা থটস ছিল যে বাংলাদেশ 6 ব্যাটার 6 বোলার নিয়ে নামবে, 12 জন হয়ে যাচ্ছে। সাকিব আল হাসান তো ব্যাটিং বোলিং দুটোই পারেন। তবে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট দে হ্যাভ ডিসাইডেড যে বাংলাদেশ 7 ব্যাটার এবং 5 বোলার নিয়ে নামবে। মানে এই 7 ব্যাটারের মধ্যে একজন বোলার রয়েছেন সাকিব আল হাসান, বাংলাদেশের সেরা বোলার, টি-20 সেরা বোলার, বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের যেটা আগে করে সেখানকার টপ। সাকিব ছাড়া আমাকে আরো 4 জন বোলারকে চুজ করতে হবে। এখানটা একটা মানে দারুণ একটা পাজল তৈরি হয়েছে। তাসকিন আহমেদ এখন পর্যন্ত আমরা যা বুঝছি যে তাসকিন আহমেদ ইজ গোয়িং টু প্লে দ্য ম্যাচ। সো তাসকিন আহমেদ যদি খেলেন, মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে কোনো সংশয় নেই। ওখানটার সাথে সাথে 2 যোগ হলে হয় 9, বাকি থাকে আরো 2টা স্পট এবং এই 2 স্পটের একটা হচ্ছে রিশাদ হোসেন, যতটুকু জানতে পেরেছি। রিশাদের আরো একটা কারণ রয়েছে, শ্রীলঙ্কার এগেনস্টে
তার যে পারফরমেন্স বোলিং এর পাশাপাশি ব্যাটিং এও, এটাও তাকে চুজ করার ক্ষেত্রে 11-এ রাখার ক্ষেত্রে বিশ্বকাপের এই ম্যাচে 8 নম্বরে যদি রিশাদ নেমে যদি প্রয়োজন পড়ে মাহমুদুল্লাহ বা অন্য যিনি থাকবেন তার সাথে একটু হলেও পার্টনারশিপ বিল্ড আপ করতে পারে, স্ট্রকিং ভালো করতে পারে, শেষ ওভার্স গুলোতে একটু রান তুলতে পারে, সেই সব হিসাব নিকাশ মিলিয়ে রিশাদের থাকা নিয়ে কোনো ডাউট নেই। একটা পজিশন, সেই পজিশনটায় বাংলাদেশ তাদের থার্ড সিমার খেলাবে নাকি থার্ড স্পিনার খেলাবে। দুজন সিমারের কথা আমি বলেছি, তাসকিন এবং মুস্তাফিজ, এবং দুজন স্পিনারের কথা আমি বলেছি রিশাদ এবং সাকিব আল হাসান। সো এই জায়গাটায় টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় রয়েছেন যিনি, বা যিনি আসলে ভাবনা জুড়ে, তিনি হচ্ছেন শেখ মাহাদি হাসান। কারণটা হচ্ছে লাস্ট ম্যাচে শেখ মাহাদি খুব ভালো বল করেছে, কিন্তু টেকনিক্যালি যদি চিন্তা করে থাকেন বা চিন্তা করে দেখেন, বাংলাদেশ দল যে দলের বিপক্ষে নামছে সেই দলের বাঁহাতি ব্যাটার মাত্র দুজন। এখন এই দুজন ব্যাটারকে চ্যালেঞ্জ করার জন্য আমি অফ স্পিনার খেলিয়ে দেব, নাকি আমি একজন পেসারকে চুজ করব, কারণ পেস ডিপার্টমেন্টটা বাংলাদেশের এই মুহূর্তে তাসকিন এবং মুস্তাফিজ থাকার পরও যথেষ্ট ভালনারেবল। শরীফুল খেলছেন না, মুস্তাফিজ খেললেও তাসকিনের অবস্থাটা অনেকটা 50-50, কারণ তিনি ফিট হয়ে উঠলে তো ম্যাচের মধ্যে নেই, দীর্ঘ সময় পর ম্যাচ খেলতে নামবেন, 1 ওভার 2 ওভার করার পর আবার তার পুনরো ইনজুরি, মানে আমরা চাই না সেটা ব্যাক করতে পারে। সেই সিচুয়েশনটায় বাংলাদেশ দলের হাতে পেসার থাকবেন শুধুমাত্র একজন ভাই, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। সো আমার কাছে যেটা মনে হয় বা যেটা আইডিয়ালি হওয়া উচিত, যেহেতু শ্রীলঙ্কা ব্যাটিং ডিপার্টমেন্টে তুলনামূলকভাবে বাঁহাতি ব্যাটারের সংখ্যা কম, দুজন ব্যাটার আপনি যদি কাউন্ট করেন, ক্যালকুলেট করেন, এবং এই দুজন ব্যাটারকে টার্গেট করে একদম অফ স্পিনার বা থার্ড স্পিনার না খেলিয়ে বাংলাদেশ যদি থার্ড পেসার খেলায়, সেটা বরং বেটার হবে। আর আপনি ওই যে বাঁহাতি ব্যাটারদের এগেনস্টেও যদি বাংলাদেশকে আসলে কিছু করতে হয়, সেখানটাও মাহমুদুল্লাহ রিয়াদ অতি সম্প্রতি যে ওভার্স গুলো বল করেছেন, তুলনামূলকভাবে খারাপ বল করেনি, উইকেট টিকেটও পেয়েছেন, তিনি কিন্তু অফ স্পিনটা টুকটাক পারেন। সো আমার যে প্রেফারেন্স বা আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশ দলের 11টায় 7টা পজিশন নিয়ে তো কোনো ডাউট নেই, সাকিব আল হাসান একজন বোলার এবং বাকি 4 বোলারের জায়গায় অবশ্যই তাসকিন মুস্তাফিজের সাথে তানজিম সাকিবকে খেলানো দরকার, এবং অপর স্পিনার হিসেবে টিম ম্যানেজমেন্টের অটোমেটিক চয়েসের যে জায়গাটা, সেখানটায় থাকছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। লেটস সি কি হয়। তবে এই ম্যাচে যাই হোক না কেন, কিছু ব্যাপার নির্ধারিত হয়ে যাবে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আলটিমেটলি তার ক্যারিয়ারটা অ্যাজ দ্য ক্যাপ্টেন কতটুকু তিনি কন্টিনিউ করতে পারবেন, বাংলাদেশ দল বা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকে 1 বছরের দায়িত্ব দিয়েছে, সেটা আসলে কি অনেক দূর যাবে, ওই 1 বছর পূরণ করতে পারবেন, এরপরে এক্সটেন্ডেড হবে, নাকি আসলে টি-20 ফরম্যাটে অন্তত নাজমুল শান্তের ক্যাপ্টেন্সির প্রেশারটা কমিয়ে তার ব্যাটিংটা ভালো করানোর পরিকল্পনা করবে টিম ম্যানেজমেন্ট, সেই প্রশ্নের উত্তর মিলবে এই ম্যাচের পরই। আরেকটা প্রশ্নের উত্তর মিলবে, সেটা হচ্ছে চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের কোচ হিসেবে তিনি আর কতদিন মাতবরি করবেন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যদি জিতে যায়, তার পলিসি, তার পরিকল্পনায় যতই ভুল থাকুক না কেন, যতই বিতর্কিত হোক না কেন, বিতর্কিত অবশ্যই, ম্যাচের আগের দিন 10 ক্রিকেটার প্র্যাকটিস করে না, করলো না, যারা আসছে হেড কোচ তাদের সাথে আসার প্রয়োজনটা বোধ করেন না, চান্ডিকা হাথুরুসিংহে তিনি যে কতটা পাওয়ারফুল হবেন, এটা আসলে আমার ধারণার বাইরে। সবাই ভালো থাকবেন।